আমাদের আজকের আয়োজন হুমায়ুন আহমেদের লেখা মেঘের ছায়া উপন্যাস থেকে গলির ভেতর গাড়ি ঢোকে না। গলির ভেতর গাড়ি ঢোকে না। শুভ্র গাড়ি রেখে হেঁটে হেঁটে জাহেদের বাসার সামনে এলো। জাহেদের বাসায় কোনো কলিং বেল নেই। অনেকক্ষণ দরজায় কড়া নাড়তে হয়। আজ কড়া নাড়তে হলো না। বাড়ির বারান্দায় কাঠের চেয়ারে জাহেদ বসে আছে। তাকে দেখে মনে হচ্ছে তার উপর দিয়ে একটা ঝড় বয়ে গেছে। সে এখনো ঝড় কাটিয়ে উঠতে পারেনি। ঝড়ের সূত্রপাত হয় গত রাতে। বিয়ের পর রাত 11টার দিকে কেয়াকে নিয়ে ছোট মামার বাড়িতে এসে উঠল। তার আশা ছিল নতুন বউ, কেউ কিছু বলবে না। নিতান্ত হৃদয়হীন মানুষও নতুন বউয়ের সামনে হৃদয়হীনতা দেখাবে না। তাছাড়া মিজান সাহেব হৃদয়হীন নন। হৃদয়হীন হলে দীর্ঘদিন জাহেদকে পুষতেন না। কেয়াকে গাড়ি থেকে নামানোর পর মিজান সাহেব যে কাজটা করলেন তাকে কোনো রকম নিয়মের মধ্যে ফেলা যায় না। তিনি শীতল গলায় বললেন, জাহেদ, তোকে বউ নিয়ে এ বাড়িতে উঠতে নিষেধ করেছিলাম, তুই কি মনে করে উঠলি? জাহেদ বলল, কাল চলে যাব মামা। কালকের কথা তো হয়নি, তুই এখন যাবি, এই মুহূর্তে যাবি। মনোয়ারা বললেন, আচ্ছা তুমি চুপ করো তো, ও বউ নিয়ে ঘরে বসুক। মিজান সাহেব স্ত্রীর দিকে তাকে বললেন, শাট আপ, কোনো কথা বললে খুন করে ফেলবো। জাহেদ, তুই এক্ষুনি বউ নিয়ে বিদায় হ, এক্ষুনি। তিনি তাকাচ্ছেন অদ্ভুত ভঙ্গিতে। তার চোখ লাল, ঘন ঘন নিঃশ্বাস পড়ছে। তিনি থু করে একদলা থুতুও ফেললেন। জাহেদ বলল, গাড়ি চলে গেছে মামা, রাতও অনেক হয়েছে, 12টার মতো বাজে। মিজান সাহেব হুঙ্কার দিয়ে বললেন, গাড়ি ছাড়া তুই নড়তে পারিস না? কবে থেকে নবাব হয়েছিস? নবাবই কবে থেকে শিখেছিস? গাড়ি না থাকে রিকশায় যাবি, রিকশা না থাকলে হেঁটে যাবি, হারামজাদা কোথাকার। মনোয়ারা কাঁদো কাঁদো গলায় বললেন, কি হয়েছে তোমার, এরকম করছো কেন? ঘরে এসে বসো তো। তিনি এসে স্বামীর হাত ধরলেন। মিজান সাহেব ঝটিকা মেরে হাত সরিয়ে দিলেন। হুঙ্কার দিয়ে বললেন, চুপ কর মাগি, তুই কোনো কথা বলবি না। আমি তার সাথে বাহাস করছি, তোর সাথে না। জাহেদ পুরোপুরি হকচকিয়ে গেল। কেয়া অবাক হয়ে তাকাচ্ছে। তার ভয় ভয় করছে। এ কি ভয়ঙ্কর অবস্থা। জাহেদ বলল, কেয়া তুমি এখানে দাঁড়াও, আমি একটা বেবি ট্যাক্সি নিয়ে আসি। মিজান সাহেব সহজ গলায় বললেন, দাঁড়িয়ে থাকবে কেন, একটা চেয়ার এনে দে, বসুক। তুই গিয়ে বেবি ট্যাক্সি নিয়ে আয়। কেয়া বারান্দায় কাঠের চেয়ারে জড়সড় হয়ে বসে রইল। জাহিদ গেল বেবি ট্যাক্সি আনতে। এই অবস্থা হবে জানলে শুভ্রের মাইক্রোবাসটা রেখে দিত। কেয়াকে নিয়ে সে এত রাতে যাবে কোথায় বুঝতে পারছে না। কোনো একটা হোটেলে নিয়ে তুলবে। তুললেও মোটামুটি ভালো হোটেলে তুলতে হবে। ভালো হোটেলগুলি কোথায়, ভাড়াই বা কত? আপার বাসায়ও যাওয়া যাবে না, আপা বিয়েতে আসেনি। জাহেদ শুভ্রের মাইক্রোবাস নিয়ে তাদের আনতে গিয়েছিল। সে চোখ মুখ লাল করে বলেছে, তুই আমাকে নিতে এসেছিস? তোর এত বড় সাহস! তুই তোর দুলাভাইকে বলে গেছিস আমি তোর গলার হার চুরি করেছি, তারপরেও আমাকে নিতে এসেছিস? জাহেদ বলল, আমি তো এমন কথা কখনো বলিনি আপা। তাহলে তোর দুলাভাই মিথ্যা কথা বলেছে, আমি হলাম চোর আর তোর দুলাভাই মিথ্যাবাদী? বের হ বাড়ি থেকে, বের হ বললাম। বেবি ট্যাক্সিতে ওঠার সময় কেয়া বলল, কোথায় যাবে কিছু ঠিক করেছো? জাহেদ অস্পষ্ট একটা শব্দ করল। কেয়া ক্লান্ত গলায় বলল, আমাকে বড় আপার বাসাতেই রেখে এসো, পরে একটা কোনো ব্যবস্থা হবে। প্রচণ্ড মাথা ধরেছে। জাহেদ বলল, আচ্ছা। জাহেদ জড়সড় হয়ে বসে আছে। কেয়া হাত বাড়িয়ে জাহেদের হাত ধরল, কোনো কথা বলল না। জাহেদ বলল, কেয়া, আমি খুব লজ্জিত। কেয়া বলল, তোমার মামা কি অসুস্থ? জাহেদ বলল, না, মামা খুবই সুস্থ। আজ এরকম কেন করলেন কিছু বুঝতে পারছি না। আমার মনে হয় তোমার মামা অসুস্থ, তাকে ভেতরে নিয়ে মাথায় পানি ঢালছিল। তুমি সারাক্ষণ বাইরেই বসেছিলে? হুম, একবার ভেবেছিলাম ভেতরে যাব, তারপর মনে হলো আমাকে দেখে রেগে যান কি না। তুমি এক কাজ করো, আমাকে রেখে বাসায় চলে এসো। তোমার মামার কি অবস্থা দেখো, হয়তো তাকে ডাক্তারের কাছে নিতে হবে। জাহেদ দীর্ঘ নিঃশ্বাস ফেলল। কিয়া বলল, ইচ্ছা করলেও আমি আপার বাসায় তোমাকে রাখতে পারবো না। বাসায় ফিরে আপাকে কি বলবো তাই বুঝতে পারছি না।
কি বলা যায় বলো তো? জাহেদ কিছু বলল না। অসংখ্য কথা সে জমা করে রেখেছিল আজ রাতে বলার জন্য। কোনো কথাই এখন মনে পড়ছে না। মনে পড়লেও বলা সম্ভব না। কেয়া বলল, তুমি মন খারাপ করো না। আমাদের জীবনের শুরুটা খারাপ হয়েছে, শেষটা ভালো হবে। আমার মন বলছে ভালো হবে। ফ্ল্যাট বাড়ির কলাপসিবল গেট লাগিয়ে ফেলেছে। অনেক ডাকাডাকির পর গেট খোলা হলো। কেয়া বলল, তোমার উপরে আসার দরকার নেই, তুমি এই বেবি ট্যাক্সি নিয়েই বাসায় চলে যাও। কেয়া অন্ধকার সিঁড়ি বেয়ে উপরে উঠে যাচ্ছে। বিয়ের শাড়িতে তাকে যে কি অপূর্ব লাগছে তা কি সে জানে? বাসায় ফিরে জাহেদ দেখে সবকিছুই স্বাভাবিক। মামা ভেতরের বারান্দায় বসে চা খাচ্ছেন। মামার দুই মেয়ের ছোটটি ঘুমিয়ে পড়েছে, বড়টি বাবার পাশে বসে আছে। মিজান সাহেব বললেন, জাহেদ চা খাবি? জাহেদ বলল, না। বৌমাকে কোথায় রেখে এসেছিস? তোর বোনের বাড়ি? হুম, ভালো হয়েছে। তুই হাত মুখ ধুয়ে শুয়ে পড়। বিয়ে বাড়ির ধকল গেল। টায়ার্ড হয়েছিস নিশ্চয়। টায়ার্ড হবারই কথা। বরং এক কাজ কর, চা খা। চা খেয়ে তারপর ঘুমোতে যা। চা খেলে শরীরের টায়ার্ড ভাবটা কমবে। আমি চা খাওয়া কখন ধরি জানিস? বিয়ের রাতে। এর আগে কোনোদিন চা খায়নি। জাহেদ বলল, মামা তোমার শরীর কি খারাপ? না, শরীর ঠিক আছে, মাঝে মাঝে নিঃশ্বাসের কিছু কষ্ট হয়। আজ হচ্ছে না, ভালো আছি, বেশ ভালো আছি। তুই তাহলে শুয়ে পড়, আমি ঘুমোতে যাই। রাত 2টার দিকে জাহেদ ক্যাম্প খাটে ঘুমোতে এলো। সে নিশ্চিত আজ রাতে তার ঘুম আসবে না, কিন্তু বিছানায় শোয়া মাত্র ঘুমে চোখ জড়িয়ে গেল। সে ভোর 9টা পর্যন্ত ঘুমোলো। ঘুম ভেঙে দেখে মামা বারান্দায় বেশ আয়োজন করে দাড়ি শেভ করতে বসেছেন। বাটিতে গরম পানি, সামনে আয়না। তিনি জাহেদের তাকিয়ে হাসি মুখে বললেন, তোর ঘুম ভাঙলো? হুম। তুই পুরা 7 ঘন্টা ঘুমিয়েছিস। ঘুমোতে গেছিস রাত 2টায়, এখন বাজে 9টা। কাটায় কাটায় 7 ঘন্টা। মানুষের ঘুম দরকার 6 ঘন্টা। তুই 1 ঘন্টা এক্সট্রা ঘুমিয়েছিস। জাহেদ বলল, তুমি আজ অফিসে যাবে না মামা? 8টার সময় তো অফিসে চলে যাও। মিজান সাহেব শরীর দুলিয়ে হাসলেন, যেন জাহেদ খুব হাসির কথা বলেছে। রাতে তোর ঘুম কেমন হয়েছে? ভালো। আমার ঘুম ভালো হয়নি বুঝলি। যখনই ঘুম আসি তখনই তোর মায়ে বলে, আসো তোমার মাথায় একটু পানি ঢেলে দেই। তার ধারণা হয়েছে আমার মাথা খারাপ হয়ে গেছে। কাল রাতে বৌমার সামনে হইচই করলাম, তোর মামিকে মাগি সাগি ডাকলাম, সেই থেকেই ভেবে বসে আছে আমার মাথা খারাপ। পানি ঢাললে যদি মাথা ঠিক হতো তাহলে কি দেশে এত পাগল থাকতো? পানি ঢেলে সব পাগল ঠিক করে ফেলা যেত। আমার মাথা ঠিকই আছে। গত রাতে হইচই আমি ইচ্ছা করে করেছি, এবং আমি ঠিকই করেছি। হইচই না করলে বউ নিয়ে তুই স্থায়ী হয়ে যেতি। আর হইচই যে করব সেটা তো আগে থেকে বলে দিয়েছি। বলিনি আগে? জাহেদ চুপ করে রইল। রান্নাঘর থেকে মামির কান্নার শব্দ আসছে। বড় মেয়েটা মাঝে মাঝে বারান্দায় এসে বাবাকে উকি দিয়ে দেখে চট করে সরে যাচ্ছে। মনে হচ্ছে সে খুব ভয় পেয়েছে। মামার মাথা সত্যি সত্যি খারাপ হয়ে গেছে কিনা জাহেদ বুঝতে পারছে না। কথা বেশি বলছেন, ক্রমাগতই কথা বলছেন। ক্রমাগত কথা বলা কি পাগলের লক্ষণ? হতে পারে। মিজান সাহেব দাড়ি সেভ করে টিফিন বক্সে খাবার নিয়ে অফিসে রওনা হয়ে গেলেন। স্বাভাবিক মানুষ। মোড়ের দোকান থেকে একটা সিগারেট কিনলেন, পান কিনলেন। 1টার দিকে অফিসের 2জন সহকর্মী তাকে বাসায় নিয়ে এলেন। তারা বিব্রত ভঙ্গিতে বললেন, ওনার শরীরটা বোধহয় আজ ভালো না, কয়েকদিন বিশ্রাম করা দরকার। জাহেদ বলল, কি হয়েছে? তারা বললেন, তেমন কিছু না, একটু মাথা গরম হয়ে গেছে, কয়েকটা জোরের ফাইল ছিঁড়ে ফেলেছেন। আমরা ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম, ঘুমের ওষুধ দিয়েছে, ওষুধ খাইয়ে দিয়েছিল। ভালো ঘুম হলে সব ঠিক হয়ে যাবে। বিছানায় শুইয়ে রাখুন, ঘুমিয়ে পড়বেন। বেবি ট্যাক্সিতে ঘুমোচ্ছিলেন। মিজান সাহেব তখন থেকেই ঘুমোচ্ছেন। মনোয়ারা কাঁদতে কাঁদতে চোখ ফুলিয়ে ফেলেছেন। মেয়েরা এখনো কিছু জানে না, তারা স্কুলে। জাহেদ বারান্দায় কাঠের চেয়ারে চুপচাপ বসে আছে। কেয়ার খোঁজে একবার যাওয়া উচিত, তাও যাওয়া হয়নি।
শুভ্রকে আসতে দেখে সে উঠে দাঁড়ালো। শুভ্র বলল, তোর কি হয়েছে, এমন লাগছে কেন? জাহেদ বলল, মনটা খুব খারাপ, মামার শরীর ভালো না। কি হয়েছে? বুঝতে পারছি না কি হয়েছে। শুভ্র ইতস্তত করে বলল, তোর বিয়েতে আসতে পারিনি, কিছু মনে করিসনি তো? চশমা খুঁজে পাচ্ছিলাম না। বিয়ের অনুষ্ঠান কেমন হয়েছে? অনুষ্ঠান আবার কি? আমি 3বার কবুল কবুল বললাম, কিয়া 3বার বলল, ব্যাস, মামলা ডিসমিস। চা খাবি শুভ্র? খাবো। বাসায় চা খাওয়ানোর কোনো উপায় নেই, মামি সিরিয়াস কান্নাকাটি করছে। চল, মোড়ের দোকানটায় চা খাবো। শুভ্র জাহেদের পেছন পেছন যাচ্ছে। বিয়েতে সে উপস্থিত হতে না পারায় জাহেদ যে রাগ করেনি তাতেই শুভ্র আনন্দিত। জাহেদ, হুঁ? কিয়া কোথায়? কিয়ার সঙ্গে একটু দেখা করব ভেবেছিলাম। ও তার বোনের বাসায়, এখানে এত যন্ত্রণা, তার মধ্যে আর তাকে আনিনি। তোর মামার অসুখটা কি? এখনো ঠিক জানি না, মাথা গরম হয়ে গেছে, অফিসের ফাইলটাই ছিঁড়ে ফেলেছে। দুঃখ ধান্দার মধ্যে থাকলে যা হয়। বাড়ি ভাড়া দেওয়া হয়নি 6 মাসের, প্রভিডেন্ট ফান্ডে 1 পয়সা নেই, লোন নিয়ে নিয়ে সব শেষ। এক লোকের কাছ থেকে মামা 10,000 টাকা ধার করেছিলেন, সেই লোক 2-3 দিন ধরে বাসায় এসে বসে থাকে। তাকে দেখলেই মামার চেহারা অন্যরকম হয়ে যায়। সব মিলিয়ে ভয়াবহ অবস্থা, তুই বুঝবি না। আয়, চা খাবো। কিয়া তার বোনের বাসায় কদিন থাকবে? থাকবে কিছুদিন। এদিকে ঝামেলা না সামলে তো আনতে পারছে না। কিয়ার বোনের বাসায় ঠিকানাটা আমাকে দিবি? কেন? তোদের বিয়েতে আমি একটা উপহার দিব, সামান্য উপহার, তবে কিয়ার খুব পছন্দ হবে, কাজে তাকে দিতে চাই। উপহারটা কি? তোকে বলবো না, তুই আমাকে একটা কাগজে ঠিকানা লিখে দে। এখন যাবি? না, এখন যাব না, এখন যাব মাহিন সাহেবের কাছে। সাবেরের বাবা মাহিন সাহেব, আমি প্রায় ওনার কাছে যাই। জাহেদ চায়ের কাপে চুমুক দিতে দিতে বলল, জানি তুই মোটামুটি একটা স্ট্রেঞ্জ চরিত্র। আরেক কাপ চা খাবি শুভ্র? চাটা ভালো হয়েছে, খা আর 1 কাপ। বলবো দিতে? বল। তোর মাইক্রোবাসের ড্রাইভারকে ওই দিন কোনো বকশিস টকশিস দেয়নি, দেওয়া উচিত ছিল। বেচারা নিশ্চয়ই এক্সপেক্ট করেছে। টাকাই নেই, বকশিস কি দেব? খেতে বললাম, খেলো না। বড়লোকের ড্রাইভার গরিবের বাড়িতে বোধহয় খায় না। বেশি জোরাজোরিও করতে সাহস হলো না। শুভ্র কিছু বলল না, সে নিঃশব্দে চায়ের কাপে চুমুক দিচ্ছে। সে জাহেদের জন্য 2,000 টাকা নিয়ে এসেছে, কিভাবে তাকে দেবে বুঝতে পারছে না। তার লজ্জা লজ্জা লাগছে, জাহেদ আবার যদি কিছু মনে করে। শুভ্র শেষ পর্যন্ত টাকা না দিয়েই চলে এলো। জাহেদ তাকে এগিয়ে দিতে গাড়ি পর্যন্ত এলো এবং একসময় বলল, তুই যে কত ভালো একটা ছেলে তা কি তুই জানিস? এতক্ষণ আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা মেঘের ছায়া উপন্যাস থেকে গলির ভেতর গাড়ি ঢোকে না। ধন্যবাদ সবাইকে।